নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। অবশেষে পণ্য পরিষেবা কর জিএসটি বিল বিতর্কে কংগ্রেসের চাপে পিছু হটল মোদী সরকার। জিএসটি বিল সংশোধন করল কেন্দ্র। বাতিল হল শিল্প উন্নয়ন রাজ্যগুলির জন্য অতিরিক্ত 1% উৎপাদন কর বসানোর প্রস্তাব। প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী দীর্ঘ রোগ ভোগের পর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে মোদী সরকারকে তুলোধুনো করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহসভাপতির দাবি, মুদ্রাস্ফীতি কিভাবে সাধারণ মানুষকে গ্রাস করছে সেই নিয়ে উদাসীন কেন্দ্র। এখনই নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। অবশেষে পণ্য পরিষেবা কর GST বিল বিতর্কে কংগ্রেসের চাপে কিছু পিছু হটল মোদী সরকার। GST বিল সংশোধন করল কেন্দ্র। বাতিল হলো শিল্পোন্নত রাজ্যগুলির জন্য অতিরিক্ত 1% উৎপাদন কর বসানোর প্রস্তাব। অবশেষে পণ্য পরিষেবা কর জিএসটি বিল বিতর্কে কংগ্রেসের চাপে পিছু হটল মোদী সরকার। জিএসটি বিল সংশোধন করল কেন্দ্র। বাতিল হলো শিল্পোন্নত রাজ্যগুলির জন্য অতিরিক্ত 1% উৎপাদন কর বসানোর প্রস্তাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার মন্ত্রিসভার বৈঠকে জিএসটি বিল সংশোধন করা হয়। বিল চালু হওয়ার পর প্রথম 5 বছর রাজ্যগুলির রাজস্ব লাভে ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কেন্দ্র। পাশাপাশি বৈঠকে স্থির হয় এই বিষয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তা সমাধান করবে জিএসটি কাউন্সিল। এই কাউন্সিলে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকবেন। এভাবে রাজ্যগুলির মতামত মেনে নেওয়ার এবং মন্ত্রিসভায় সংশোধনী অনুমোদিত হওয়ায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জিএসটি বিল সংসদের চলতি বাদল অধিবেশনে পাশ হওয়ার বিষয়ে আশাবাদী কেন্দ্র। আগামী 12 আগস্ট শেষ হচ্ছে বাদল অধিবেশন। সংশোধিত জিএসটি বিল চলতি সপ্তাহেই পেশ হতে পারে। बहुत अहमियत वाला ये बिल है पूरे भारत के लिए और ख़ास तौर से जो नागरिक हैं उनको बहुत लाभ मिलेगा जीएसटी के आने से।
इस पे जो जिस तरह की जो सवाल उठ रहे थे उन सभी सवालों के जवाब इस मीटिंग से जो स्टेट्स के एफएम के जो फाइनेंस मिनिस्टर्स थे उन सब के साथ बैठक करके जेटली जी ने उन सबको दूर कर दिया है, एक विश्वास पैदा कर दिया है कि इससे पूरे देश का लाभ होगा। तो उम्मीद है आने वाले समय में जल्द ये बिल पास होगा। উল্লেখ্য, গত বছরের আগস্টে লোকসভায় পাশ হয়েছিল জিএসটি সংবিধান সংশোধনী বিল। এই বিলে সংশোধনে অনুমোদন দিল মন্ত্রিসভার। বিলটি রাজ্যসভায় পাশ হলে আবার তা লোকসভায় পেশ করতে হবে। এতদিন কেন্দ্রের প্রস্তাব ছিল প্রথম 3 বছর 100% ক্ষতিপূরণ দিলেও চতুর্থ বছরে 50% এবং পঞ্চম বছরে 25% ক্ষতিপূরণ দেবে সরকার। কিন্তু রাজ্যসভায় সিলেক্ট কমিটির সুপারিশ করে 5 বছরে পুরো ক্ষতিপূরণের দিক কেন্দ্র। রাজ্যগুলির অর্থমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বৈঠকেও সেই সিদ্ধান্ত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। 67 দিনের যুদ্ধ শেষ, প্রয়াত মহাশ্বেতা দেবী দীর্ঘ রোগ ভোগের পর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশিষ্ট এই সাহিত্যিকের বয়স হয়েছিল 90 বছর। দুপুর 3:16 লেখিকার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন তিনি হাসপাতালেই ছিলেন। বার্ধক্যজনিত নানা সমস্যা তো ছিলই, শ্বাসকষ্টেও ভুগছিলেন মহাশ্বেতা দেবী। তার মৃত্যু সংবাদে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলায়। শুধু বাংলায় নয়, বর্তমান সময়ে ভারতের সবচেয়ে প্রবীণ সাহিত্যিকদের অন্যতম ছিলেন মহাশ্বেতা দেবী। গোটা দেশের সাহিত্যিকদের মধ্যে সমসাময়িক কালে সবচেয়ে সম্মানিত নামগুলির অন্যতম ছিলেন তিনি। সাহিত্য জীবনে বহু সম্মানে ভূষিত হয়েছিলেন এই লেখিকা। ঝুলিতে এসেছে রোমান ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ, সাহিত্য একাডেমি, পদ্মশ্রী, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, বঙ্গবিভূষণ প্রভৃতি। মহাশ্বেতা দেবীর মৃত্যুর খবর ছড়াতে শোকস্তব্ধ মানুষের ভিড় জমতে শুরু করেছে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালটিতে। অনুরাগী সাধারণ মানুষ তো বটেই, মন্ত্রী, শিল্পী, সাহিত্যিকরাও একে একে পৌঁছেছেন হাসপাতালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লেখিকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মহাশ্বেতা দেবীর প্রয়াণে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা সুন্দরভাবে তুলে ধরেছিলেন মহাশ্বেতা দেবী। সমাজের সাম্য ও ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন। তার মৃত্যুতে গভীর শোকাহত। 1926 সালে জন্ম। পারিবারিকভাবে যোগ শিল্প, সংস্কৃতি, সাহিত্যের জগতের সঙ্গে প্রখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ভ্রাতুষ্পুত্রী এবং সাহিত্যিক মনীষ ঘটকের কন্যা মহাশ্বেতা দেবীর পড়াশোনা শুরু ঢাকায়। পরে বিশ্বভারতীতে ইংরেজি সাহিত্যে স্নাতক হন। স্নাতকোত্তর পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। মা ধরিত্রী দেবীও লেখক তথা সমাজকর্মী ছিলেন। নাট্যকার বিজন ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন মহাশ্বেতা দেবী। সাহিত্য চর্চার পাশাপাশি অধ্যাপনা এবং সামাজিক আন্দোলনও চালিয়ে গিয়েছিলেন সমানতালে। অনগ্রসর শ্রেণীর জন্য তার লড়াই চিরস্মরণীয়। আদিবাসীদের মধ্যে, বিশেষ করে লোধা ও শবরদের মধ্যে মহাশ্বেতা দেবীর কাজ আন্তর্জাতিক স্বীকৃতিও আদায় করে নিয়েছে। অরণ্যের অধিকার, অগ্নিগর্ভ, তিতুমির, 1084 মা সহ তার একাধিক সৃষ্টি চিরন্তন হয়ে গিয়েছে বাংলা তথা ভারতীয় সাহিত্যে। তার একাধিক রচনা নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন পুরস্কারজয়ী ছবি। বৃহস্পতিবার রাতে মহাশ্বেতা দেবীর দেহ রাখা থাকবে তপসিয়ার পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত রবীন্দ্র সদনে প্রয়াত লেখিকাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সবাই। দুপুর 1টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার শেষকৃত্য সম্পন্ন হবে মহাশ্বেতা দেবীর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে মোদী সরকারকে তুলোধনা করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহসভাপতির দাবি, মুদ্রাস্ফীতি কিভাবে সাধারণ মানুষকে গ্রাস করছে সে নিয়ে উদাসীন কেন্দ্র। বর্তমানে দেশে যে ডাল সংকট দেখা দিয়েছে তার নেপথ্যে দুর্নীতিকেই দায়ী করছেন তিনি। মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে মোদী সরকারকে তুলোধনা করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহসভাপতির দাবি, মুদ্রাস্ফীতি কিভাবে সাধারণ মানুষকে গ্রাস করছে সে নিয়ে উদাসীন কেন্দ্র। বর্তমানে দেশে যে ডাল সংকট দেখা দিয়েছে তার নেপথ্যে দুর্নীতিকেই দায়ী করছেন তিনি। গরিব মানুষের স্বার্থ ভুলে যাওয়ার জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোচ্চার হন রাহুল গান্ধী। মোদীকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেন, আপনি বলেছিলেন আপনি জনগণের পাহারাদার, অথচ এখন দেখা যাচ্ছে কংগ্রেসকেই সেই দায়িত্ব পালন করতে হচ্ছে। রাহুল গান্ধীর অভিযোগ, কৃষকদের জমি কেড়ে সেখানে শিল্প করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র, কিন্তু বিরোধীরা এ নিয়ে সোচ্চার হওয়ার পিছু হটতে বাধ্য হয়েছেন মোদী সরকার। এদিন নিজের বক্তব্যে মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন সোনিয়া তনয়। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তার প্রশ্ন, কবে ডালের দাম নিচে নামবে? মোদীকে লক্ষ্য করে তিনি বলেন, আপনি যত খুশি ফাঁকা প্রতিশ্রুতি দিতে পারেন, কিন্তু একটা তারিখ বলুন যেদিন ডালের মূল্য নিচে নামবে। রাহুল গান্ধী বলেন, বিজেপি সরকার যখন কেন্দ্রে ক্ষমতায় এসেছিল তখন দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কমাতো দূরস্থ, দাম উল্টে কয়েক গুণ বেড়ে গিয়েছে। নিচের বক্তব্যের সপক্ষে বর্তমান এনডিএ সরকারের জামানার পূর্বে ও পরের সময়কালে ডাল ও অন্যান্য সবজির মূল্যবৃদ্ধি দামের তালিকাও পেশ করেন রাহুল গান্ধী। বলেন, 2014 সালে টমেটোর দাম ছিল প্রতি কেজি 18 টাকা, 2016-তে তা ঠেকেছে 55 টাকায়। তার আরও দাবি, 2014 সালে মাসকড়াই ও অরহর ডালের দাম যথাক্রমে প্রতি কেজি 70 টাকা এবং 75 টাকা ছিল, কিন্তু চলতি মাসের দাম অনুযায়ী তা বেড়ে 160 টাকা এবং 180 টাকা কেজি হয়েছে। एक ऐसा वायदा जिसके बारे में अब प्रधानमंत्री एक शब्द नहीं कहते हैं, एक ऐसा वायदा जिसे प्रधानमंत्री नरेंद्र मोदी जी भूल गए हैं। महंगाई की आपने एक बार बात नहीं की, दाल की आपने एक बार बात नहीं की, आलू की आपने एक बार बात नहीं की, टमाटर की आपने एक बार बात नहीं की। मगर यह मुद्दा हमारी जनता के सामने सबसे बड़ा मुद्दा है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন,
থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আকাশে আইএস আতঙ্কে মুম্বাইতে জরুরি অবতরণ করাতে হলো ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানকে। দুবাই থেকে কেরলের কালিকট যাচ্ছিল বিমানটি। মাঝপথে মুম্বাইতে অবতরণের পর আটক করা হয়েছে 2 যাত্রীকে। আকাশে আইএস আতঙ্ক, মুম্বাইতে জরুরি অবতরণ করাতে হলো ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানকে। দুবাই থেকে কেরলের কালিকট যাচ্ছিল বিমানটি। মাঝপথে মুম্বাইতে অবতরণের পর আটক করা হয়েছে 2 যাত্রীকে। বৃহস্পতিবার সকালে 120 জনকে দুবাই থেকে বিমানটি উড়ার পরই এক যাত্রী ইসলামিক স্টেটের নামে জয়ধ্বনি দিতে শুরু করেন বলে খবর। অন্য যাত্রীরা এতে আপত্তি করেন, কিন্তু ওই যাত্রী থামেননি, বরং ইসলামিক স্টেটের নামে তার স্লোগান ক্রমশ বাড়তে থাকে। ওই যাত্রীর উদ্দেশ্যে নিয়ে সন্দিহান হয়ে পড়েন যাত্রীরা এবং বিমানের কর্মীরা। বিমানে আতঙ্ক ছড়ায়, ফলে পাইলট বিমানটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তড়িঘড়ি মাঝ আকাশেই বিমানের রুট মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সকাল 9:15 বিমানটি মুম্বাইতে অবতরণ করে। 2 যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়, তাদের লাগেজও বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তারপর বিমানটি কেরলের কোচি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। যে ব্যক্তি ইসলামিক স্টেটের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীর নিয়ে 2 দেশের মধ্যে তীব্র বাকযুদ্ধ আর উত্তেজনার মধ্যে সার্ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীর নিয়ে 2 দেশের মধ্যে তীব্র বাকযুদ্ধ আর উত্তেজনার মধ্যে পাকিস্তান যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ইসলামাবাদে আয়োজিত এবারে সার্ক সম্মেলনে যোগ দিতেই তিনি বুধবার ইসলামাবাদ রওনা হচ্ছেন। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে পাকিস্তানের কোনো শীর্ষ নেতার সঙ্গে রাজনাথের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে এটাই হবে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। ইসলামাবাদে 3রা আগস্ট সার্ক শীর্ষ সম্মেলন বসছে। রাজনাথ সিং ইসলামাবাদ যাচ্ছেন 2 দিনের সফরে। সন্ত্রাস, মাদক এবং অস্ত্রের চোরাকারবারের ইস্যু এবার সার্ক সম্মেলনে গুরুত্ব দিয়ে আলোচিত হওয়ার কথা। সেই আলোচনায় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার আলী খানও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। সার্ক সম্মেলনের ফাঁকে কোনো পাক শীর্ষ নেতার সঙ্গে রাজনাথের যদি আলাদা করে বৈঠক হয় তাহলে সন্ত্রাস এবং কাশ্মীর নিয়ে আলোচনা যে হবেই তা বলা বাহুল্য। পাঠানকোট হামলার পর থেকে একাধিকবার 2 দেশের মধ্যে উচ্চস্তরীয় বৈঠক ভেস্তে গিয়েছে। সার্ক সম্মেলনের সুবাদে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান যাওয়ায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা তৈরি হচ্ছে। 8 জুলাই কাশ্মীরে সেনা অভিযানে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে ভারত পাক সম্পর্ক আরও তিক্ত হয়েছে। কাশ্মীরে অশান্তির পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে ভারত সরকার অভিযোগ করেছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নয়াদিল্লির বিরক্তি বাড়িয়ে একাধিকবার কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। এমনকি গোটা কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার কথাও ঘোষণা করেছেন। পাক প্রধানমন্ত্রীর এই আচরণের তীব্র নিন্দা করে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, কাশ্মীর দখল করার যে স্বপ্ন পাকিস্তান দেখছে পৃথিবীর অন্তিম দিন পর্যন্ত সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাজনাথ সিংয়ের ইসলামাবাদ সফর কূটনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বলছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়ের শুভদ্বীপ কনফারেন্স হলে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দেন 250 পরিবারের প্রায় 800 জন কর্মী সমর্থক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। বিশালগড়ে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল 250 পরিবারের প্রায় 800 জন কর্মী সমর্থক। বৃহস্পতিবার বেলা 3টায় বিশালগড়ের শুভদ্বীপ কনফারেন্স হলে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সম্মেলনের মাধ্যমে বিশালগড়ের বেশ কয়েকটি এলাকা থেকে বিক্ষুব্ধ বিভিন্ন দলের কর্মী সমর্থকরা তৃণমূল পতাকা দলে সামিল হয়। রাজ্য তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রতন চক্রবর্তী এবং দলের প্রাক্তন কার্যকরী কমিটির সভাপতি নিতাই চৌধুরী দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করে নেয়। দল ত্যাগীদের মধ্যে সূর্যমণিনগর বিধানসভার প্রাক্তন LCM কৃষ্ণধন দেবনাথ এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা রয়েছেন। তাছাড়া বক্তব্য রাখেন দলের প্রাক্তন রাজ্য কমিটির চেয়ারম্যান অরুণ চন্দ্র ভৌমিক, জেলা সভাপতি সুধাংশু রঞ্জন ধর এবং পরিমল দেবনাথ সহ অন্যান্যরা। সেটা হচ্ছে যে এই বিশালগড় কেন্দ্র এবং তার আশপাশ অঞ্চল থেকে প্রায় 800 কাছাকাছি আজকে এখানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং সেই উপলক্ষে আজকে এখানে যে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে
দলের নীতি আদর্শ ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা চলছে এবং তারপরে একটা মিছিল হবে। সেই মিছিলের শেষ হয়ে কিছু বক্তব্য রেখে আমরা যাব। মূল উদ্দেশ্য হচ্ছে আগামী 9ই আগস্ট আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন ত্রিপুরায়। বাংলার ঐতিহাসিক জয়ের পর এটা হবে তার ত্রিপুরার প্রথম সফর। কাজেই নতুন সাজে তৃণমূল কংগ্রেস আবার সেজে উঠেছে। সারা রাজ্যে প্রতিদিন হাজার হাজার কর্মী বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিশেষ করে শাসক দল থেকে, কংগ্রেস থেকে, বিজেপি থেকে দলে দলে সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসে। প্রতিদিনই দল শক্তিশালী হচ্ছে। আমরা আশা রাখি, বিশ্বাস করি আজকে যে নৈরাজ্য, যে অনুন্নয়ন ত্রিপুরাতে ছেয়ে আছে, বিশেষ করে ইদানিং কয়েকদিন যাবৎ সমস্ত রাজ্যে একটা দমবন্ধকর পরিস্থিতি এবং রাজ্য প্রায় অচল হয়ে গেছে, মানুষের নাভিশ্বাস উঠেছে। আজকে 2 মাস যাবৎ আসাম আগরতলার রোডের 2 কিলোমিটার রাস্তা ঠিক করতে পারে না, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ আমরা মনে করি এর পেছনে পরিকল্পিত চক্রান্ত আছে। কেন্দ্রের বিজেপি সরকার, আসামের বিজেপি সরকার এবং ত্রিপুরার বামফ্রন্ট তথা সিপিএমের সরকার সবাই মিলে মমতা ব্যানার্জির সভাটাকে যাতে কোনো না কোনোভাবে ডিস্টার্ব করে দেওয়া যায়, মানুষ যাতে সেখানে সঠিকভাবে উপস্থিত না হতে পারেন, তাদের একটা আতঙ্ক তারা করে বেড়াচ্ছে যে 2018 হয়তো আমাদের ক্ষমতা থেকে চলে যেতে হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পেট্রোল ডিজেল সংকটের মুখে খোয়াইতে উস্কানিমূলক পথ অবরোধে ক্ষুব্ধ চালকরা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামল সিআইটিউর শ্রমিক ও নেতৃত্বরা। খোয়াই জেলার বিভিন্ন গণবন্টন অবস্থায় চলছে অরাজকতা। জনসাধারণ মুখে কিছু না বললেও ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। আর এই ক্ষোভ আছড়ে পড়ল বৃহস্পতিবার। পেট্রোল সংকটের মুখে শ্রমিকরা রাস্তা রুখে আন্দোলনে সামিল হয়। দীর্ঘ দশক পর কোনো প্রকার রাজনৈতিক ছায়া না থেকে শহরের প্রাণকেন্দ্রে রাস্তা অবরোধে বসে শ্রমিকরা। গাড়ি চালক থেকে সাধারণ দ্বিচক্র যান চালকরাও সামিল হয় এই আন্দোলনে। তবে এই আন্দোলন চলছিল শান্তিপূর্ণভাবে, কিন্তু অতি চালাকিতে এই আন্দোলন শেষ অবধি ভেস্তে যায়। পথ অবরোধ চলাকালীন সময়ে সেখানে খোয়াইয়ের এক প্রভাবশালী তৃণমূল নেতা উস্কানি দিয়ে যান। গণতান্ত্রিক পদ্ধতিতে চলা শান্তিপূর্ণ আন্দোলনের দিশা ঘুরিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হয়, যা ছিল শিশুসুলভ ঘটনার মতো। কিন্তু খোয়াই নৃপেন চক্রবর্তী চৌমনি থেকে জেলা হাসপাতাল যাবার পথে পেট্রোল পাম্পের অবস্থান বলে এদিনের পথ অবরোধ যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ে। হাসপাতালের সামনে যানবাহনের কোলাহলে হাসপাতাল এলাকা সরগরম হয়ে ওঠে। ঘটনাস্থল থেকে অনতি দূরে পুলিশ প্রশাসনের গুণধর পুলিশ কর্মীরা অবস্থান করলেও পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামতে হয় সিআইটিউ শ্রমিক সংগঠনকেই। কিন্তু সিআইটিউর নেতৃত্বদের ঘটনাস্থলে পৌঁছার আজ পেয়ে অন্যান্য বিরোধী শিবিরের কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে শ্রমিক সংগঠনের তৎপরতায় এদিনকার পথ অবরোধ প্রত্যাহার করে নেয় ক্ষুব্ধ শ্রমিকরা। তবে নিরপেক্ষ আন্দোলনকারী শ্রমিকদের বক্তব্য হলো, খোয়াই শহরে কালোবাজারিদের কাছে হাজার হাজার লিটার পেট্রোল মজুত রয়েছে। বেশি টাকা দিয়ে পেট্রোল কিনে অটো চালাতে হচ্ছে, সঙ্গে আছে ছোট ছোট মালবাহী গাড়ি। পুলিশ কর্মীদের সামনে শ্রমিকরা বললেন, আপনারা জানেন কালোবাজারিদের পেট্রোল কোথায় মজুত আছে, অথচ আপনারা কোনো অভিযান চালাচ্ছেন না। কিন্তু অসাধু লোক এবং কালোবাজারিরা মিলে খোয়াই পেট্রোল পাম্পে তেল আসার সাথে সাথে পরিকল্পনা মাফিক ব্যারিকেড তৈরি করে রাখে এবং কৌশলে 70% তেল কালোবাজারিদের কাছে পৌঁছে যায়। অথচ গরিব শ্রমিক, অটো চালক বা অন্যান্য ছোট বড় যান চালকরা 150 থেকে 200 টাকা লিটার তেল কিনতে বাধ্য হচ্ছেন। অথচ একটা নিয়ম নীতি মেনে সমাধান করতে কোনো রাজনৈতিক দল বা সংগঠন বা প্রশাসন এগিয়ে আসে না। তাই কালোবাজারি এবং কুপন দ্বারা সুবিধাভোগীদের বিরুদ্ধে সরব হয়ে প্রশাসনকে সঠিক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন খোয়াইয়ের আপামর জনসাধারণ। তেল কি নাই, একদম একদম নাই বলে আমার বেশি দিলে তেল কত বেশি দিলে তেল দে দেবতারা যত সন্তুষ্ট করতেন, দেবতা তুই খুশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোটা রাজ্যে চলছে ৬৭তম বনমহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বক্সনগর ব্লক এলাকার কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত এলাকার কবজি টিলা জেবি স্কুলে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলুবাড়ি গ্রাম প্রধান হুমায়ুন মিয়া সহ অন্যান্যরা। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে গোটা রাজ্যেই চলছে ৬৭তম বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি। আর এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বক্সনগর ব্লক এলাকার কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত এলাকার কাজিরটিলা জেবি স্কুলে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান।
এতে উপস্থিত ছিলেন কুলুবাড়ি গাঁও প্রধান হুমায়ুন মিয়া, পঞ্চায়েত সদস্যদ্বয় শাহিনারা বেগম, সিরাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালন কমিটির ভাইস চেয়ারম্যান ওহিদ চৌধুরী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর দেব সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন অনুষ্ঠানের প্রথমে উপস্থিত অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপণ করেন। তারপর একে একে এলাকার অভিভাবকরা ও ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বন মহোৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের হলঘরে। এতে আলোচনা করতে গিয়ে গাঁও প্রধান হুমায়ুন মিয়া বলেন, আমরা পালন করছি তার অঙ্গ হিসাবে আজকে আমরা এই বিদ্যালয়ের মধ্যে মিলিত হয়েছি। তো গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমাদের পূর্ববর্তী বক্তা বলেছে আমাদের বাঁচার যে প্রয়োজনীয় যে উপাদান অক্সিজেন, এই অক্সিজেন আমরা গাছ থেকে পাই। কাজেই আমরা বাঁচতে হলে সমাজের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিক দিয়ে আমরা এই সরকারের উদ্যোগে আমরা স্কুলের মধ্যে, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এবং বাড়িঘরের মধ্যে আমাদের মা বাবারা, আমরা যারা শিক্ষিত লেখাপড়া করি, আমরা আমাদের মা বাবাদেরকেও বুঝাইতে হবে। আমাদের মা বাবারা বাড়িঘরের মধ্যে গাছপালা লাগায়, আরো বেশি বেশি যাতে গাছপালা লাগায়, ফলের গাছ, বিভিন্ন গাছ আমরা যাতে এই বন মহোৎসবের মাধ্যমে এই যে প্রেরণা আজকে আমরা স্কুলের ছাত্রছাত্রী এখানে এই যে গাছের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর দেব বলেন, রক্ষণাবেক্ষণ করার জন্য যে জংরা তা সরকারিভাবে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমাদের একটা আয়া করছে। এই বন মহোৎসব প্রথম ভারতবর্ষে শুরু হয়েছে 1950 সালে। ওই দিন থেকে প্রতি বছর 1950 সালের জুলাই মাসে এই বন মহোৎসব শুরু হয়েছে। তারপর থেকে প্রতি বছর আমরা এই জুলাই মাসে প্রতিটা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে, বাড়িঘরে আমরা সেই দিনটা পালন করি এবং ওই মাসটাতে আমরা বৃক্ষরোপণ করি। এই বৃক্ষ এবং বন কথাটা আমরা খুব সাধারণভাবে বলি, রাস্তা দিয়ে যাই। এদিন এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিগত 3 মাস যাবৎ স্বাস্থ্যকর মিড ডে মিল থেকে বঞ্চিত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। স্কুলের রান্নাঘর ভাঙা এবং জলের সমস্যার কারণে 3 মাস যাবৎ মিড ডে মিল তৈরি হচ্ছে না কাঠালিয়া ব্লকের অধীন কালীকৃষ্ণনগর এলাকার পশ্চিমপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এ রাজ্যের নেতামন্ত্রীরা গালভরা ভাষণে উন্নয়নের গল্প গিয়ে চলছে, কিন্তু আসলে রাজ্যের গ্রাম পাহাড়ের শিক্ষার চেহারাটা কিন্তু অন্য কথাই বলছে। বিগত 3 মাস যাবৎ স্কুলের মিড ডে মিল থেকে বঞ্চিত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। জানা যায় কাঠালিয়া ব্লকের অধীন কালীকৃষ্ণনগর এলাকার পশ্চিমপাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিগত 3 মাস যাবৎ বন্ধ মিড ডে মিল। কারণ যে ঘরটিতে মিড ডে মিল রান্না করা হতো সে ঘরটি এখন ভেঙে চুরমাচুর এবং এই সেন্টারটিতে জলের প্রচন্ড সমস্যা। সেন্টারটিতে নেই কোনো জলের ব্যবস্থা। এলাকার মানুষের বাড়ি থেকে জল সংগ্রহ করে সেন্টার চালাতে হচ্ছে সেন্টারের হেল্পারকে। সেন্টারে জলের সমস্যা এবং মিড ডে মিলের রান্নাঘর ভাঙার কারণে পুষ্টিকর মিড ডে মিল থেকে বঞ্চিত স্কুলের ছাত্রছাত্রীরা। এতেই ক্ষোভে ফাটছেন অভিভাবকরা তাদের ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিভিন্নভাবে মানে কইছি যে তোমরা অতি সত্বর এগুলি ব্যবস্থা করো, কিন্তু আজকে দীর্ঘ 5-7 বছর 10 বছর হয়ে গেল, কিন্তু রান্নাঘরের কোনো ব্যবস্থাই করে না। তারা ইলেই করে না কি আসল বিষয়, আসলে এটা তো তাদের ব্যাপার। তারা পঞ্চায়েত পরিচালনা করে, CPM এর পঞ্চায়েত এটা বর্তমানে। এরা কিন্তু আমাদের বিরোধীদের কথা কিন্তু কোনো কথাই খণ্ডবাদ করে না। এলাকা মানুষের অভিযোগ যে আপনারা কিছুটা ব্যবস্থা করে দেন, আমরা পানীয় জলের অভাবে ভুগ দিয়েছি। এই স্কুলের মধ্যে রান্নাবান্না করতে অসুবিধা হয়েছে যেহেতু রান্নাঘর নাই। গোটা বিষয় সম্পর্কে দিদিমণি শিউলি আক্তারকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন স্থানীয় পঞ্চায়েত ও উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি তিনি জানিয়েছেন, তবুও তাদের কোনরূপ হেলদোল নেই। শাসক দল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত পঞ্চায়েত কর্তৃপক্ষ এই বিষয়টি জানার পরেও কেন নীরব দর্শকের ভূমিকায়, এটাই প্রশ্ন স্থানীয়দের। আমার এই টেকনগর ওয়েস্ট পাড়ার প্রথমত জলের অনেক দিন ধরে সমস্যা। আমি অনেক বাড়ি ঘর থেকে জল আনা ওই বাচ্চারা খাওয়াইছি, আর এই 3 মাস বাবদ ফাঁকের ঘর ভেঙে যাওয়ার জন্য টোটালি মানে রান্না করা হইতে আসে না। বাচ্চারা খিচুড়ি খাইতে আসে না, পুষ্টি খাইতে আসে না। আমার এটাই অনুরোধ। 3 মাস মে মাস থেকে
জানাইছি আমি প্রধানরা অনেকদিন জানাইছি, প্রধান কাছে কইরা দিব, এটা সময় লাগবে। এই গোটা বিষয়ে তৃণমূল নেতা শাহ আলম মিয়া ক্ষোভ প্রকাশ করেন এবং অতি সত্বর যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয় তারও দাবি জানান। কেকেনগর পশ্চিম পাড়া নয়, সাদাটিলা প্রতিটি অঙ্গন সেন্টারে আজকে এখানে এসেছি। এখানে ওই মহিলা ওয়ার্কার হেল্পার বললেন এখানে যেমন রান্নাঘর বেহাল দশা, এখানে আজকে রান্না ঘরের বেহাল দশার অবস্থা রান্না পর্যন্ত করতে পারছে না। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আপনি অতি তাড়াতাড়ি এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম আছে সেই স্কিম অনুযায়ী এই যে রান্নাঘরগুলো অতি তাড়াতাড়ি অপসারণ করানো হোক, মজবুত করা হোক এবং বাউন্ডারি ওয়াল এবং পানীয় জলের ব্যবস্থা করার জন্য আহ্বানের জন্য আমরা এখানে এসেছি। উল্লেখ্য এই সেন্টারটিতে 40 থেকে 45 জন ছাত্রছাত্রী ছিল। বর্তমানে মিড ডে মিল বন্ধ থাকার কারণে হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হন। ছাত্রছাত্রীরা প্রতিদিন স্কুলে আসার সময় বাড়ি থেকে মিড ডে মিল সংগ্রহ করার পাত্র নিয়ে আসলেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের বাড়িতে। এই সেন্টারে দিদিমণি এবং এলাকাবাসীদের পক্ষ থেকে পঞ্চায়েতের দাবি জানানো হয়েছে অতি সত্বর যাতে সেন্টারটিতে রান্নাঘর এবং জলের ব্যবস্থা করা হয়। এখন এটাই দেখার কবে নাগাদ পঞ্চায়েত এই সেন্টারটির সংস্কারের কাজে হাত লাগায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নাগরিক পরিষেবার মাননের দাবিতে পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিকদের নিকট 10 দফা দাবিতে গণডেপুটেশনে সামিল হলো সিপিএম সুভাষ পার্ক অঞ্চল কমিটি। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম সুভাষ পার্ক অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। খোয়াই পুর পরিষদের নাগরিকদের নাগরিক পরিষেবার মান উন্নয়নের দাবি, রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের দাবিতে পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিকদের নিকট 10 দফা দাবিতে গণডেপুটেশনে সামিল হলো সিপিএম সুভাষ পার্ক অঞ্চল কমিটি। বৃহস্পতিবার সকালে সুভাষ পার্ক অঞ্চল কার্যালয়ের সামনে থেকে এক বিশাল মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুর পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে সামিল হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিকদের নিকট 10 দফা সনদ তুলে দেন। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সুভাষ পার্ক অঞ্চল কমিটির উদ্যোগে খোয়াই পুর পরিষদের নাগরিকদের নাগরিক পরিষেবা মান উন্নয়নের দাবিতে রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবার মান উন্নয়নের দাবিতে আমরা আজকে পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিকের নিকট 10 দফা দাবিতে গণডেপুটেশনে সামিল হব। আমরা আশা করছি যে রাজ্যের বামফ্রন্ট সরকার এই দাবিগুলো পূরণ করবার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করবেন এবং খোয়াই পুর পরিষদ আগামী দিনে আমাদের রাজ্যের মধ্যে একটা উন্নত সমৃদ্ধ পুর পরিষদে উন্নীত হবে। এদিনকার মিছিলে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মিছিলে নেতৃত্বে ছিলেন সিপিএম সুভাষ পার্ক অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক। মিছিলে সামিল হন সিপিএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল বিশ্বাস সহ অন্যান্য বামপন্থী সংগঠনের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিবাজার মহকুমার লক্ষ্মীছড়াতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। পুলিশ এসে দেহটিকে শান্তিবাজার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। শান্তিরবাজার মহকুমার লক্ষ্মীছড়াতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার বাইখোলা থানার অন্তর্গত লক্ষ্মীছড়া স্কুলের পেছনে একটি ছড়া থেকে রতনজয় রিয়াং নামে 42 বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পিতার নাম চন্দন রিয়াং। ওই ব্যক্তি সবসময় নেশাগ্রস্ত থাকতো বলে জানায় তার এক আত্মীয়। পুলিশ আসার আগে মৃতদেহটি তার বাড়িতে নিয়ে আসে। পরে পুলিশ গিয়ে মৃতদেহটিকে শান্তিরবাজার জেলা হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য নিয়ে যায়। কবে পাইছেন জানি সকাল 7:30 দিকে পাইছি। সকাল 7:30। তো নিজে কি নাম কি বয়স্কের এবং তার বয়স তো 45-70 বছর। নাম কি জানে? রতনজয় রিয়াং। না না কেউ নাই। কেউ নাই। তো মারা গেছে কবে? ফোর্সে কবে? হ্যাঁ, ফোর্সে কবে জলে? গত রাতে। আমরা কেমন করতে পারবেন ফোর্সে জল রাতে? এখানে বাড়ি একটু আশেপাশে স্কুল, লক্ষ্মীছড়া স্কুল পিছন দিয়ে এখানে একটা মানুষ আইতো যাইতো। আপনার কি লাগে তাই? আমার হিসাবে সম্বন্ধী লাগে। আজকে সকাল ধরেন প্রায় 9টা সাড়ে 9টার সময় বাইকুড়া থানাতে একটা ফোন আসে যে লক্ষ্মীছড়া স্কুলের পাশে একটা ছড়া আছে, এই ছড়ার সামনে একটা মৃতদেহ পড়ে আছে। তো আমরা খবর পেয়ে যথারীতি যাই, ওখানে গিয়ে দেখি ওখানে মৃতদেহ নাই। ওর আত্মীয় স্বজনরা ওনাকে বাড়িতে নিয়ে গেছেন। ওনার আত্মীয় স্বজন বাড়িতে নিয়ে গেছেন। তারপর আমরা ওনাকে বাড়ি থেকে এনে প্রথমে বাইকুড়া হাসপাতালে নিয়ে যাই। বাইকুড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাইকুড়া হাসপাতালে ডাক্তার বলছে যে ওদের এখানে পোস্টমর্টম হয় না, শান্তিরবাজার নিয়ে যেতে। যথারীতি আমরা এখন শান্তিরবাজার হাসপাতালে এনেছি পোস্টমর্টম করার জন্য, ওনার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। অবশেষে পণ্য পরিষেবা কর জিএসটি বিল বিতর্কে কংগ্রেসের চাপে পিছু হটল মোদী সরকার। জিএসটি বিল সংশোধন করল কেন্দ্র। বাতিল হল শিল্প উন্নয়ন রাজ্যগুলির জন্য অতিরিক্ত 1% উৎপাদন কর বসানোর প্রস্তাব।
প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী দীর্ঘ রোগ ভোগের পর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে মোদী সরকারকে তুলোধুনো করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহসভাপতির দাবি, মুদ্রাস্ফীতি কিভাবে সাধারণ মানুষকে গ্রাস করছে সেই নিয়ে উদাসীন কেন্দ্র। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।